হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা এর আগে ভারতীয় সংবিধানের যে ক্র্যাশ কোর্স চালু করেছি তার ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখো, এবং ওই ভিডিওতে আগের যে ভিডিওগুলো আর কি সেইগুলোতে আমরা ভারতীয় সংবিধানের প্রিয়াম্বল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, যেটা পার্ট মানে ফার্স্ট পার্ট আছে আর কি, ঠিক আছে। তারপর সেকেন্ডের পার্ট যেটা সিটিজেনশিপ, এগুলো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি, এবং ফান্ডামেন্টাল রাইটের পার্ট 1 যেটা আর কি সেটা নিয়ে আলোচনা করেছি। তো এর পরে যে পার্টগুলো আসবে প্রত্যেকটা ধারাকে নিয়ে আমরা একটা আলাদা আলাদা করে পার্ট করব, এতে বুঝতেও সুবিধা হবে এবং মনে রাখার জন্য খুব ভালো হবে, ঠিক আছে। তাহলে মানে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব সেটার ভিতরে কি কি কেস হয়েছিল এবং কেসের ওপর ভিত্তি করে জিনিসগুলো বুঝলে মানে পুরো বিষয়টা মানে আর্টিকেলটা বুঝতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল 19, অর্থাৎ 19 নম্বর ধারা যেটা আর কি ভারতীয় সংবিধানের, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই 19 নম্বর ধারা যেটা, সেটা মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটে আমাদের যে মানে অধিকারগুলো দেওয়া হয়েছে, মানে যে অধিকারগুলো দেওয়া আছে তার মধ্যে সাম্যের অধিকার যেটা সেটা হয়ে গেছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার আছে আমাদের সংবিধানে 19 থেকে 22 নম্বর মানে ধারাতে, হ্যাঁ। তো এবার আমরা এই স্বাধীনতার অধিকারটা শুরু করছি। তো আজকে যেটা আমরা পড়বো সেটা রাইট টু ফ্রিডমেরই 19 নম্বর ধারা, শুধুমাত্র 19 নম্বর ধারাটাই আমরা পড়বো যে কি বলেছে। তো চলো আর দেরি না করে শুরু করি। তো 19 নম্বর ধারা যদি দেখি তাহলে কি বলছে, এই ধারা শুধুমাত্র নাগরিকদের জন্য, হ্যাঁ। মানে এই ধারা বাইরে থেকে অনেক ফরেনার আমাদের দেশে আসে এবং তারা কিছুদিনের জন্য বসবাস করে আবার চলে যায়, ওরা কিন্তু এই অধিকারের মধ্যে পড়ে না। আমরাই শুধু মানে যারা ভারতীয় নাগরিক তারাই এই অধিকারটা ভোগ করতে পারবে। এবং ভারতীয় নাগরিক হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া এবং সংবিধানে কি কি বলেছে সেগুলো আমরা আলোচনা করেছি সিটিজেনশিপ যে ভিডিওটা আছে সেটাতে। তোমরা প্লে লিস্ট চেক করলে কিংবা ইউটিউবে এই চ্যানেলের ভেতরে ঢুকে চেক করলেই দেখতে পারো, ঠিক আছে। তো এর ব্যাকগ্রাউন্ড যেটা আমরা দেখবো, তো চলো ব্যাকগ্রাউন্ডটা দেখি। তো গণপরিষদে যখন এই আর্টিকেল 19 অর্থাৎ 19 নিয়ে মানে আলোচনা চলছিল, তখন ড্রাফটিং কমিটির যিনি চেয়ারম্যান অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর, এছাড়াও সর্দার বল্লভভাই প্যাটেল, ইনি হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল, দেখতেই পাচ্ছ। তো এই বল্লভভাই প্যাটেল এনারা যখন ওটা নিয়ে আলোচনা করে অর্থাৎ আর্টিকেল 19 নিয়ে, তখন এই আলোচনাটা অনেক মানে বড় আলোচনা হয়েছিল, কারণ এটা স্বাধীনতার মানে একটা ব্যাপার ছিল, স্বাধীনতার অধিকার। তো এই আমরা তখন অলরেডি 200 বছর ইংরেজের শাসন থেকে তারপর আমাদের দেশ স্বাধীনতার দিকে এগিয়েছে এবং আমরা একটা কনস্টিটিউশন চালু করছি। তো অনেকে অনেক রকম বক্তব্য দিয়েছিল, এবং কেউ কেউ কি বক্তব্য দিয়েছিল, রাইট টু বিয়ার আর্মস অ্যাক্ট, এই একটা আমাদের মধ্যে রাখার। এইটা কি, এটা একটু ভালো করে দেখো। আমাদের যেমন ফান্ডামেন্টাল রাইট আছে, তেমনি ফান্ডামেন্টাল রাইটটা তো নেওয়া বিশেষ করে আমেরিকা থেকে। তো আমেরিকান কনস্টিটিউশনে ওদের যে নাগরিক আছে মানে ওদের দেশের যারা নাগরিক আর কি, ওদেরকে না বন্দুক রাখার অধিকার দেওয়া হয়েছে। ওরা ওটা রাখতে পারে এবং ওটা ওদের ফান্ডামেন্টাল রাইট। তা আমাদের গণপরিষদের কেউ কেউ বলেছিলেন যে আমরাও আমাদের দেশে দেওয়া হোক, কিন্তু মানে আমেরিকান সোসাইটি এবং ভারতীয় সোসাইটি যেহেতু আলাদা, সেই জন্য এই মানে রাইট টু বিয়ার্স আর্মস অ্যাক্ট, এই অ্যাক্টটা আমাদের এখানে দেওয়া হয়নি, ঠিক আছে। তারপরে আসি ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি লেগেছিল 25শে জুন 1975, যেটা আমাদের মানে বলা হয় ডার্কেস্ট পার্ট অফ আওয়ার ডেমোক্রেসি, মানে সব থেকে কালো দিন বলা হয়। তো সেই ডেমোক্রেসির সময়ও কি হয়েছে, এই সরি সেই মানে এমার্জেন্সির সময় কি হয়েছিল, নিউজ পেপার গুলো যে পাবলিশ হচ্ছে, নিউজ পেপার গুলোর উপরেও কিন্তু গভর্নমেন্ট কন্ট্রোল শুরু করে দিয়েছিল, ঠিক আছে। মানে নিউজ পেপার সেই সময় তো আর এত সোশ্যাল মিডিয়া ছিল না, যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কি ইউটিউব, তখন কি ছিল মানে এত লোকের সাথে ম্যাস কমিউনিকেশন হতো এই একমাত্র মানে প্রেসের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে। তো গভর্নমেন্ট তখন কি করেছে, অনেক রুলস বার করেছিল, অর্ডার, অর্ডিন্যান্স, যে সরকার এমন কথাও বলেছিল যে নিউজ পেপার গুলো পাবলিশ হওয়ার আগে যেন গভর্নমেন্টের সাথে কনসাল্ট করে। এমনকি কোনো পলিটিক্যাল বা ডোমেস্টিক নিউজ তো মানে বিনা গভর্নমেন্টের এতে পাবলিশই করা যেত না। তো এই সব বিষয়ের ছিল। তা যদিও মানে স্বাধীনতার অধিকারটা আমরা এগুলো কেন পড়ছি, কারণ অধিকারটা তো অনেক আগে ছিল, মানে স্বাধীনতার অধিকার তো আগে এসেছে, তারপরে এই
কি বলে ন্যাশনাল এমার্জেন্সি লেগেছে, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির পরে অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, মানে আমাদের এই অধিকারে যুক্ত হয়েছে। তাই আমরা পুরো বিষয়টা পড়লে জিনিসটা বুঝতে পারবো, ওই জন্য এটা বলছি। ঠিক আছে, তো দেখো আর্টিকেল 19 অর্থাৎ ধারা 19 যেটা আর কি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে 19 সাবক্লজ 1, যেটা সাবক্লজ 1 যেটা বলছে রাইট টু সিটিজেন, মানে যেটা শুধুমাত্র নাগরিকদের জন্য বলা হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি নাগরিকদেরই অধিকার, কিন্তু তার মধ্যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। 19-এর সাবক্লজ 1, সাবক্লজ 2 থেকে 6। ঠিক আছে, এবার এই 19-এর 1-এ কি বলেছে, এইখানে যত যা মানে নাগরিকদের কি কি করণীয়, সেটা কি কি অধিকার আছে সবকিছু এখানে বলে গিয়েছে। আর এই 19-এর 2 থেকে 19-এর 6 থেকে রাইট টু স্টেট, মানে স্টেটকে ক্ষমতা দিয়ে গেছে, অর্থাৎ একটা রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ভারত দেশকে বিশেষ করে ক্ষমতা দিয়েছে। এবার এইটা একটু বুঝে নাও, এখানে কি কি ক্ষমতা দিয়েছে। কিছুই না, এখানে না কিছু রিজনেবল রেস্ট্রিকশন দিয়ে গেছে, মানে আমাদের এখানে ক্ষমতা দিয়েছে, তার মানে এই নয় যে আমরা যা খুশি তাই করে বেড়াতে পারি। ঠিক আছে, এই যে ধরো রিজনেবল রেস্ট্রিকশন দিয়েছে, মানে কোনো কথা মানে কোনো অধিকার দিয়েছে, এবার ওই অধিকারটা যেন চরমভাবে ব্যবহার না হয় তার জন্য এই 2 থেকে 6 নাম্বার ধারায় বলে গেছে। আর একটা কথা, আর্টিকেল 19 অলসো নোন অ্যাজ ব্যাকবোন অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের ব্যাকবোন বলা হয় কোন ধারাকে, আর্টিকেল 19-কে। এই কোশ্চেনটা পড়ে, হ্যাঁ, তো এই ব্যাকবোনটা মনে রাখবা, ব্যাকবোন অফ দ্য কনস্টিটিউশন। এরপর দেখো আমরা কি পড়বো, আর্টিকেল 19 সাবক্লজ 1 এর আন্ডারে যত কটা ধারা মানে অধিকার আমাদেরকে দিয়েছে কনস্টিটিউশন, আমরা সেটা পড়বো। তো বিশেষ করে এটাকে বলা হয় প্রোটেকশন সার্টেন রাইট রিগার্ডিং ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচের উপর বিশেষ করে। তো দেখো এখানে অল দ্য সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট, মানে শুধুমাত্র সিটিজেনদের, সব সিটিজেনদের, শুধুমাত্র কোনো পার্সোনালি বিশেষ কোনো সিটিজেন নয়, সব গোটা ভারতবর্ষের যত সিটিজেন আছে সবাই পাবে কি কি না, তো টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তারপরে টু অ্যাসেম্বলি পিসফুলি উইদাউট আর্মস, মানে জমায়েত হওয়ার যেটা আর কি, তারপরে টু ফর্ম অ্যাসোসিয়েশন অ্যান্ড ইউনিয়নস অফ দ্য কোঅপারেটিভ সোসাইটিস, কোঅপারেটিভ সোসাইটি তৈরি করা একটা মানে কি বলবো ক্ষমতা, টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের ভিতরে তুমি যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারো। টু রিসাইড দ্য সেটল ইন এনি পার্ট অফ দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তুমি ভারতের যেখানে খুশি সেখানে মানে স্থায়ী বাসিন্দা হতে পারো। আর একটা ছিল রাইট টু প্রপার্টি, এটা কিন্তু কেটে দিয়েছি দেখো, কারণ 44তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1978 সালে পাস হয়েছিল, এটার মাধ্যমে এটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটাকে সরিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এটা আমরা পরে পড়বো, এটা মনে রাখিও, এই রাইট টু প্রপার্টি। এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে রাইট টু প্রপার্টি আরেক জায়গাতেও ছিল। যাই হোক, তারপর এটা দেখো, টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড বিজনেস, মানে তুমি তোমার নিজের যে কোনো প্রফেশন, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, টিচার, যে কোনো কিছু করতে পারো, ট্রেড করতে পারো, বিজনেস করতে পারো ভারতের যেখানে খুশি, কোনো অসুবিধা নেই। এটা কে বলছে, আর্টিকেল 19-এর সাবক্লজ 1, অর্থাৎ 19-এর সাবক্লজ 1 ধারা আমাদেরকে বলছে। যে এইখানে একটা জিনিস দেখো, এবার আমরা যেটা পড়বো এই যে এইটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, প্রথমে যেটা আছে না সেইটা, এইটা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এইটা পড়বো কি বলতে চেয়েছে। তো দেখো আর্টিকেল 19(1)(a) অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তো এই ধারাটার মাধ্যমে কি বলতে, এইটার মাধ্যমে আমরা রাইট টু রিসিভ ইনফরমেশন, যে কোনো আমরা ইনফরমেশন রিসিভ করতে পারি। রাইট টু এক্সপ্রেস ইউর ওন আইডিয়াজ, তুমি তোমার নিজের এক্সপ্রেস করতে পারো, মানে চিন্তাধারা, বিচার, যে কোনো বিষয় বলতে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ইউর ওন আইডিয়াজ। আরেকটা হচ্ছে রাইট টু ক্রিপ এনি কমিউনিকেশন অ্যান্ড সিক্রেট, ঠিক আছে, তুমি তোমার যে কোনো কমিউনিকেশন সিক্রেটলি রাখতে পারো, অসুবিধে নেই। এটা মোটামুটি এতটা বোঝো। এবার এইখানে যে বিষয়টা আছে সেইটা আমরা একটা কেসের মাধ্যমে দেখব। হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে, যেটা রাইট টু ফ্রিডম অফ স্পিচ মানে তোমাকে অধিকার দেওয়া হয়েছে, তুমি যা খুশি তাই বলতে পারো অ্যান্ড এক্সপ্রেস করতে পারো নিজেকে, কিন্তু কিন্তু ওই আগে যেটা বললাম যে কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে। মানে রিজনেবল রেস্ট্রিকশন মানে কি, মানে তোমাকে বলতে দিয়েছে, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলতে পারো। তো এই রিজনেবল রেস্ট্রিকশনটা 19-এর সাবক্লজ 2 এ বলা হয়েছে যে কিসের উপর তুমি রিজনেবল রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছে, মানে ইম্পোজ করা যেতে পারে, সেগুলো বলা হয়েছে। দেখো এখানে 8খানা গ্রাউন্ড দেওয়া হয়েছে। প্রথম 1 নম্বর হচ্ছে ইন্টারেস্ট অফ সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, মানে তুমি তোমার ভারতের সার্বভৌমত্ব কিংবা ভারত সম্পর্কে এমন কোনো মন্তব্য করতে পারো না, তোমাকে বলতে দিয়েছে, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলতে পারো। তারপরে
সিকিউরিটি অফ দ্য স্টেট, মানে ন্যাশনাল সিকিউরিটি জড়িত আছে এমন কোনো বিষয় নিয়ে তুমি কোনো রকম মন্তব্য কিংবা কোনো মানে যে কোনো তুমি যা খুশি তাই বলতে পারো না। তারপর ফ্রেন্ডলি রিলেশন উইথ দ্য ফরেন স্টেট, ধরো আমাদের দেশের সাথে একটা দেশের ভালো সম্পর্ক আছে, কথার মানে এখন আমাদের সাথে ইউএস এর ভালো সম্পর্ক আছে, কিংবা ফ্রান্সের, জাপানের, অস্ট্রেলিয়ার প্রত্যেকটা দেশের প্রায় ভালো সম্পর্ক আছে। তো আমরা এমন কোনো মন্তব্য করতে পারি না যে এইটা আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে বলে না যে এই রাইটটা আমরা করতে পারি না, এখানে কিন্তু ইম্পোজ করতে পারে গভর্নমেন্ট, ঠিক আছে। তারপর কি কোনো পাবলিক অর্ডার বেরিয়েছে, যেমন এখন করোনার সময় গভর্নমেন্ট অনেক পাবলিক অর্ডার বার করছে যে এই দিন বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্র সরকার বার করেছিল, তো রাজ্য সরকার যেমন বার করছে এগুলো তো পাবলিক অর্ডার, যে এত তারিখ থেকে এত তারিখ লকডাউন হবে। তার মানে আমি বলতে পারি না, মানে যে কোনো ব্যক্তি যদি এখন বলে যে আমি মানবো না এই লকডাউন, এটা কিন্তু হবে না, এটাকে তাকে মানতে হবে, এটা কিন্তু পাবলিক অর্ডার একটা। এটা অ্যাড হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951, যদিও সেটা একটা আইনের মাধ্যম দিয়ে করা হয়, সেটা পরে পড়বো। তারপর দেখো ডিসেন্সি অ্যান্ড মোরালিটি, মানে তোমাকে তোমার কথার মধ্যে শালীনতা, যেটা ভদ্রতা, সেটা রাখতে হবে। তোমাকে যা খুশি তাই বলতে দিয়েছে, তার মানে এই নয় যে তুমি যাকে তাকে গালিগালাজ করতে পারো। এবং এখানে একটা দেখো, তোমাকে আমাদের কনস্টিটিউশনে কাউকে কোনো ড্রেস সম্পর্কে কিছু বলা হয়নি যে কে কি পড়বে কে কি পড়বে না, ঠিক আছে। তার মানে এই নয় যে তুমি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবো। মানে তোমাকে সমাজে চলার জন্য যে সমাজে একটা শালীনতা সেটা বজায় রাখতে হবে, এবং সেটা যেন তোমার কথার মধ্যেও থাকে। তাই আমরা আমাদের গভর্নমেন্টের যত খুশি সমালোচনাই করতে পারি, আমাদের গভর্নমেন্ট আমাদেরকে, এটা আমাদের রাইট, আমরা আমাদের গভর্নমেন্টের সমালোচনা করতেই পারি, কিন্তু তুমি গভর্নমেন্টকে গাল কিংবা গালিগালাজ করতে পারো না, ঠিক আছে। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট আমাদেরকে বলে না। তুমি যত খুশি সমালোচনা করো, কোনো অসুবিধা নেই, এটা ফান্ডামেন্টাল রাইট বলছে, কিন্তু সেটা যেন মানে সেই ল্যাঙ্গুয়েজটার মধ্যে যেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না হয়। তারপরে তুমি কন্টেম্পট অফ কোর্ট করতে পারো না, মানে কোর্টের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো না। ডিফামেশন এইটা করতে পারো না, ডিফামেশন মানে কারো মানহানি করতে পারো না। ইনসাইটমেন্ট অফ অফেন্স, কোনো কোনো মানে অপরাধের হয়ে কথা বলতে পারো না তুমি, ঠিক আছে। তো এই হলো কথা। তো এই ফ্রিডম অফ স্পিচের মধ্যে এই কথা। এবার একটা কথা বলি যে এইখানে একটা ইম্পর্টেন্ট কেস আছে, দেখো এই কেসটা কি, যে এই ফ্রিডম অফ স্পিচের মধ্যে ওটা ইনক্লুড আছে, ভালো করে বোঝো। এখানে একটা গল্প আছে, কি গল্প, যে এখন আমাদের কোনো মানে সিনেমা ঘরে গেলে আমরা কি দেখি, যে প্রথমে সিনেমা চালু হওয়ার আগে ন্যাশনাল অ্যানথেম চালু হয়, ঠিক আছে। তো এই ন্যাশনাল অ্যানথেমটা যদি চালু হয়, তো ন্যাশনাল অ্যানথেম চালু হলে অনেকে দাঁড়িয়ে যায়। তো প্রশ্ন যদি জাগে যে ন্যাশনাল অ্যানথেম যখন চলছে তখন কেউ যদি দাঁড়িয়ে গেছে কিন্তু সে ন্যাশনাল অ্যানথেমটা গায়নি, তাহলে কি সে অপরাধ করেছে? তো এই কেসটা দেখলে বুঝতে পারবে যে সে অপরাধ করেছে না করেনি। এই কেসটায় কি হয়েছিল, দুটো স্টুডেন্ট ছিল যারা কেরালার একটা স্কুলে পড়তো। তো সেই কেরালার স্কুলে ওরা ন্যাশনাল অ্যানথেম যখন হয় আর কি, প্রেয়ার যখন হয়, তখন তারা দাঁড়িয়েছিল কিন্তু তারা সেই ন্যাশনাল অ্যানথেম গায়নি। এই কারণের জন্য তাদের ওই স্কুলের হেডমিস্ট্রেস কিংবা মাস্টার যিনি ছিলেন তাদেরকে রাস্টিকেট করে, স্কুল থেকে রেস্টিকেট করে দেয়। এবং তারা কি করে, তাদেরকে বলা হয় তোমরা ন্যাশনাল অ্যানথেমকে অপমান করেছো, গাওনি, এই জন্য তাদেরকে স্কুল থেকে বার করে দেয়। এর জন্য তারা চলে যায় সোজা হাইকোর্টেও দেখে যে হ্যাঁ তোমরা ন্যাশনাল অ্যানথেম গাওনি, এটা অপরাধ, ঠিকই করেছে, স্কুল তোমাদেরকে বের করে দিয়েছে। ওরা একটা আপিল লাগিয়ে সুপ্রিম কোর্ট চলে যায়, সুপ্রিম কোর্টে কেসটা যায়। তো সুপ্রিম কোর্টে দেখে বিষয়টা বোঝে। এবার এইখানে একটা বিষয় আছে যে তারা কেন গায়নি, তারা গায়নি কারণ তারা যে ধর্মে বিলিভ করতো, জিওভা বলে একটা ধর্ম আছে, ধর্মই বলো, তারা কি করে, তাদের গড জিওভার জন্যই তারা একমাত্র মানে কি বলবো তাদেরকেই মানে, এবং তার জন্যই তারা একমাত্র মানে ধর্ম গাই যা বলবা, কিন্তু তারা অন্য নিজের ধর্ম ছাড়া অন্য কিছুর জন্য গায় না। কিন্তু যেহেতু সম্মান জানানোর জন্য তারা দাঁড়িয়েছিল, তাই কোর্ট তাদেরকে মানে বলেছে যে অসুবিধা নেই, এটা করতেই পারে। সে সম্মান জানানোর জন্য দাঁড়িয়েছে কিন্তু সে গাইতে পারে না, কারণ তার ধর্মতে সেই নিজের ধর্মের জন্যই গাইতে বলা হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এইটা তার জন্য তারা যেহেতু ন্যাশনাল অনার অ্যাক্ট যেটা 1971 আছে তারা ভায়োলেট করেনি, তাই তাদেরকে আবার ওই স্কুলে ভর্তি করা হয়। এবং এটা এখানে বলা হয় যে কেউ যদি ন্যাশনাল অ্যানথেম গাওয়ার সময় দাঁড়িয়ে যায় কিন্তু যদি না গায়, তাহলে সেটা কোনো অপরাধ নয়। তাহলে এর মধ্যে বুঝতেই পারছো যে রাইট টু সাইলেন্টও ভরা আছে, এই ফ্রিডম অফ স্পিচের মধ্যে কিন্তু রাইট টু সাইলেন্ট আছে। রাইট টু মানে তুমি চুপ করে থাকতে পারো, এটা তোমার অধিকার, ঠিক আছে। এতটা বুঝতে পারলে?
এটা তো পড়লাম রেস্ট্রিকশন। আচ্ছা, এরপর একটা জিনিস দেখি, ফ্রিডম অফ প্রেস। ফ্রিডম অফ প্রেস, প্রেস বলতে আমরা শুধুমাত্র বুঝি খবরের কাগজ, পত্রিকা, এগুলোকে, কিন্তু প্রেস মানে শুধুমাত্র ওইটা না। প্রেস মানে তুমি নিজের চিন্তাধারাটাকে যেভাবেই প্রকাশ করো সেইটাকে প্রেস বলা যেতে পারে, প্রেস একটা মাধ্যম বলা যেতে পারে। তো অনেকে বই লেখে, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকে নিজের পোস্ট শেয়ার করছে, সেটাও এক ধরনের প্রেস। তো আমাদের কনস্টিটিউশনে প্রেসের জন্য কিছু আলাদা করে বলা নেই, 19 নম্বর ধারাতে কিন্তু এটা যুক্ত করা আছে, ঠিক আছে? তো কেন বলা নেই সেই বিষয়টা একটু জেনে নাও। কারণ আমাদের যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকান সংবিধান সংশোধন থেকে, ঠিক আছে? তো এই সংবিধান মানে সংবিধান থেকে নিয়েছে ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট থেকে। তো ওদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের যেটা হেডিং সেটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, দ্য ফ্রিডম অফ স্পিচ অর প্রেস, ঠিক আছে? তো আমরা যখন কোনো কিছু ধারণা নিই কোথা থেকে, তখন আমাদেরকে তার প্রিন্সিপালও নিতে হয়। তাই ওদের মানে ওখানে যেহেতু অর প্রেস দেওয়া আছে, তার প্রিন্সিপাল আমাদের এখানেও সেটা কাজ করবে। তাই আমাদের এখানে আর আলাদা করে প্রেসের বলা নেই, কিন্তু ওটার মধ্যেই প্রেস আছে। এখানেও একটা কেস দেখো, যেখানে একটা কেস হয়েছিল, কি হয়েছিল, ব্রিজভূষণ ভার্সেস স্টেট অফ দিল্লি। হ্যাঁ, এই ব্রিজভূষণ যিনি ব্যক্তি ছিলেন, উনি কি করেছিলেন, সুপ্রিম কোর্টে একটা কেস করেছে, দিয়ে বলছে যে একটা কাজ করুন, সুপ্রিম কোর্টকে এটা আপিল করছে যে এটা করা উচিত, আপনি অর্ডার দিন। সুপ্রিম কোর্টকে উনি কি বলছেন, উনি বলছেন যে প্রেসে যেগুলো বার হচ্ছে, মানে টিভিতে আর কি, এবং খবরের কাগজে, তার জন্য একটা রেগুলেটরি অথরিটি বোর্ড তৈরি করুন এবং তাদেরকে রেগুলেট যেন করা হয় এরকম একটা কিছু করুন। সুপ্রিম কোর্ট এটাকে ভালো করে দেখে সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে না, এটা আগে থেকে আমি রেগুলেট করার কোনো ব্যাপার নেই, এটা করা ঠিক না। যদি আপনার কোনো প্রবলেম থাকে কোনো কন্টেন্ট নিয়ে, ধরুন কোনো একটা খবর প্রচার হয়েছে এবং সেই খবরটা দেখা যাচ্ছে যে ওই রিজনেবল রেস্ট্রিকশনের আন্ডারে পড়ছে না, পড়ছে আর কি, ভুল করেছে কোনো খবর, তাহলে আপনি সুপ্রিম কোর্টে আসুন, আবার কেস করুন, ওই খবরকে বাদ দেওয়া হবে, কিংবা ওই খবর যিনি প্রচার করেছেন তার বিরুদ্ধে কেস করা হবে, যাই সাজা দেওয়া হয় সাজা দেওয়া হবে, কিন্তু তার আগে থেকে কিছুকে রেগুলেট করা যাবে না, ঠিক আছে? আর একটা হয়েছিল রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এই রমেশ থাপার কে এই রমেশ থাপার ছিলেন একজন মানে কমিউনিস্ট মানে যে বামপন্থী। হ্যাঁ, তো তখনকার সময় না জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি কি করতেন, খুব লিখতেন, তার একটা মানে উইকলি ম্যাগাজিন বার হতো যেটার নাম ছিল ক্রস রোড বলে। তো তিনি কি করতেন, জওহরলাল নেহরুর বিরুদ্ধে নানান রকম সমালোচনা লিখতেন, নানান কিছু লিখতেন। তো সেই সময় মাদ্রাস গভর্নমেন্ট একটা অর্ডার ইস্যু করে, এই যে সেকশন 9(1)A মাদ্রাস মেইনটেনেন্স পাবলিক অর্ডার অ্যাক্ট 1949, এটার মাধ্যমে কি করে যে এনার ওই যে ম্যাগাজিনটা সেটাকে ক্যান্সেল মানে বার করা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, যেন বার না হতে পারে এরকম একটা, যে পাবলিক অর্ডার এরকম ভায়োলেট করছে এরকম বলে। কিন্তু যদিও ওটা পরে আবার সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দেয়, আবার ওটা পরবর্তীতে মানে বেরোতে শুরু করে। তারপরে আর একটা কেস বলেই গল্প, যেটা হচ্ছে সাকাল পেপারস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই সাকাল পেপারস কি, পেপারস, হ্যাঁ ওটা সাকাল পেপারস। এই সাকাল পেপারস বলে একটা পেপার ছিল। তো সরকার কি করেছিল, একটা অর্ডার এনে বলে দিয়েছিল যে খবরের কাগজে এত টাকার জন্য এতটা পেজ হবে। বর্তমানে আমরা দেখি কি, যে 5 টাকার খবরের পেপারে 10টা পেজ থাকছে। এবার 10টা পেজ কি করে দিতে পারে 5 টাকার পেপারে? অত তো ইনকাম হয় না। অ্যাকচুয়ালি পেপারদের ইনকাম হয় অ্যাডভার্টাইজমেন্টে, জব মানে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করবে বড়, মানে তব তো ওদের ইনকামটা হবে, ওদের ওই 5 টাকার জন্য ইনকামটা হয় না। এবার গভর্নমেন্ট করেছে কি, গভর্নমেন্ট এসে বলেছে যে ধরো বলা হলো যে 5 টাকার পেপারের জন্য 2টো পেজ বার করতে পারবেন। তবে 2টো পেজ যদি বার করে, তো একটা পেজে তো খবর দিতেই হবে কম করেও, আর একটা পেজে যদি অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে খবরের কাগজটা সেইভাবে ইনকাম হবে না, ঠিক আছে? তো এটাও গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল যে না, এটা করা যাবে না, ফ্রিডম অফ স্পিচের বিরুদ্ধে হচ্ছে, ঠিক আছে? তারপরে চলো এরপর আমরা যেগুলো দেখবো, আর্টিকেল 19(1)B ফ্রিডম অফ অ্যাসেম্বলি, মানে জমায়েত হওয়ার যে অধিকার, সেই অধিকারটা এখানে বলা হয়েছে। রিজনেবল রেস্ট্রিকশন কোথায়, কত নম্বরে বলা হয়েছে, আর্টিকেল 19(3). এটাতে কি বলেছে, গ্রাউন্ডস ফর রিজনেবল রেস্ট্রিকশন, আপনি কোন কোন গ্রাউন্ডে এটা রিজনেবল বলা হয়েছে, সেটা হচ্ছে পাবলিক অর্ডার ভায়োলেট করা যাবে না, এবং মেইনটেনেন্স অফ সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে আপনাকে অর্ডার দিচ্ছে কিন্তু তার মানে এই আমাদের যখন ফ্রিডম অফ অ্যাসেম্বলি মানে কোনো জমায়েত হতে হয় তখন কি করতে হয়, তখন আমাদেরকে একটা গভর্নমেন্টের মানে পুলিশের কাছ থেকে একটা মানে সার্টিফিকেট নিতে হয় যে আমরা এই কারণে
জমায়েতটা করতে চাইছি। তো সেই রকম পাবলিক অর্ডার মানে গভর্নমেন্ট আগে থেকে ধরো একটা পাবলিক অর্ডার বার করে দিয়েছে যে এইরকম করা যাবে না, কিন্তু তার জন্য আবার এটা বার করছে, তখন এটা ভায়োলেট করা হবে। তার জন্য এর বিরুদ্ধে বার করা যাবে না। এবং মেনটেনেন্স সোভারেন্টি মানে দেশের সার্বভৌমত্ব ভাঙে এমন জিনিসের ওপরেও যদি হয় তাহলে অ্যাসেম্বলি করা যাবে না, ফ্রিডম ভাবে, ঠিক আছে। আর যদি করে কেউ মানে এটা না মেনে যদি করে তাহলে সেকশন 141 আন্ডার এটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে এবং আইপিসির 141 নম্বর ধারা অনুযায়ী তাকে সাজা দেবে। আমরা 141 নম্বর আইপিসিটা যখন পড়বো তখন বুঝতে পারবো যে 141 নম্বর ধারায় কি বলা হয়েছে। তারপর এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। রিজনেবল রেস্ট্রিকশন দেওয়া আছে 19 সাব ক্লজ 4 এ, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানেও দেখো মানে গ্রাউন্ডস ফর দ্য রিজনেবল রেস্ট্রিকশন যেগুলো যেগুলো বলা হয়েছে, ইন্টারেস্ট অফ দ্য সোভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, ভারতের সার্বভৌমত্ব কিংবা ভারতের বিষয়ে কিছু বলা যাবে না, পাবলিক অর্ডার, মোরালিটি মানে শালীনতা যেটা আমরা বলতে চাইছি আর কি, মানে ঠিক আছে। এখানে কি করছে আর্টিকেল 19(1)(c) গ্যারেন্টি করছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটি যেটা সেটার মানে গ্যারেন্টি করছে আর্টিকেল 19(1)(c). এইখানে দ্য পার্টস কোঅপারেটিভ সোসাইটি ওয়াজ অ্যাডেড বাই 97th অ্যামেন্ডমেন্ট টুগেদার উইথ পার্ট 19b, মানে 97তম সংবিধান সংশোধনের মাধ্যমে পার্ট 9b এবং এই আর্টিকেল 19c এই দুটোকেই কোঅপারেটিভ সোসাইটিকে অ্যাড করা হয়েছিল আমাদের ভারতীয় সংবিধানে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা আমাদের এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটা জানাবে অবশ্যই নিচে কমেন্ট করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।